তোমাদেরকে একটু জানাই জানানো হচ্ছে। তো সামান্য করে হালকা করে একটু বলে রাখি, সেটা হচ্ছে আমাদের এইচএসসি 26-27 স্টুডেন্টদের জন্য বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্রের একদম পূর্ণাঙ্গ একটি কোর্স নিয়ে এসেছি। এটা হচ্ছে বাংলা বই কোর্স, অর্থাৎ বই থাকবে, তারপর হচ্ছে সেই প্রতিটা পৃষ্ঠা ধরে ধরে তোমাদের আলোচনা করে দিব। তো এইখানে আমাদের সিলেবাস বলতে বাংলা প্রথম দ্বিতীয় পত্র ফুল সিলেবাস কোনটা, সেটা হচ্ছে নিউ কারিকুলামের নতুন কারিকুলামের যে সিলেবাস রয়েছে, নতুন কারিকুলামের যে ফুল সিলেবাস রয়েছে সেই ফুল সিলেবাস। এরপর হচ্ছে ক্লাস হবে কয়টা, ক্লাস হবে দুই ধরনের ক্লাস, এটা সম্পর্কে তোমাদের জানিয়ে রাখি। ক্লাস হবে দুই ধরনের, আর সেটা হচ্ছে তোমাদের এই বিষয়ে কোশ্চেন থাকলে এই বিষয়টা আজকে প্রথম দেখাচ্ছি, আর পরবর্তী ক্লাসে দেখানো হবে না। আজকেই প্রথম, এটার জন্য বুঝে নাও। অর্থাৎ কোর্স রিলেটেড কোনো কোশ্চেন থাকলে এটা আজকে বুঝে নাও। দেখো, বাংলা দ্বিতীয় পত্রের 60টার মতো রেকর্ড ক্লাস থাকবে, তারপর হচ্ছে বাংলা প্রথমেও 54টার মতো রেকর্ড ক্লাস থাকবে, আর লাইভ ক্লাস হচ্ছে 28টা এবং সেকেন্ড পেপারে 33টা। পিডিএফ এখানে হচ্ছে ফার্স্ট পেপারে 26টা প্লাস, সেকেন্ড পেপারে 20টা প্লাস। পরীক্ষা থাকবে 26টা, এখানে পরীক্ষা থাকবে 18টা। এখানে প্রিন্টেড বই একটা, এখানে প্রিন্টেড বই হচ্ছে 2টা। ঠিক আছে, এই হচ্ছে তোমরা এই যে পুরো প্রোগ্রামে পুরো ক্লাসে এই জিনিসটা পাবা। এখন বলো, এই প্রিন্টেড বইটা অনেকের কাছে আগে থাকতেই আছে, আর বাংলা প্রথম পত্রের প্রিন্টেড বইটা আসতেছে, কাজ চলতেছে, প্রুফ দেখতেছি, তারপরে হচ্ছে এটা আসবে। তারপরে যদি দেখি ক্লাস রুটিনটা দেখো, প্রথম দিনে ক্লাস রুটিনটা দেখে ফেলবা। সেটা হচ্ছে রেকর্ড ক্লাসের রুটিন দেখার কিছু নাই, রেকর্ড ক্লাসটা তো ওয়েবসাইটে থাকবে, তোমরা এটা তোমাদের মন মতন করে যে যখন সময় হয় পরীক্ষার আগে পরে তোমরা তখন দেখে নিবা। লাইভ ক্লাসের রুটিনটা দেখো, লাইভ ক্লাসটা হবে শনিবার দিন রাত 8টা থেকে সাধারণ 9:30 পর্যন্ত হবে। এটা হলো শনিবার, আর রবিবার দিন হচ্ছে কি বাংলা ফার্স্ট পেপার, সোম আর মঙ্গলবার দিন হচ্ছে বাংলা সেকেন্ড পেপার, আর শুক্রবার দিন একটা লিঙ্ক দেওয়া থাকবে এক্সামের। এক্সাম শুধুমাত্র হবে হচ্ছে এমসিকিউ এক্সাম, কারণ বুঝতে পারতেছো তোমরা যেহেতু অনলাইনে করতেছো, এখানে এমসিকিউ এক্সাম বাইরে আসলে কিছু নেওয়া সম্ভব না, শুধু এমসিকিউ এক্সাম হবে। এটা দিন যাচাই এটা জাস্ট করবো, আর পুরোটা শেষ হয়ে গেলে পরে কেউ যদি খাতা পাঠাতে পারো, আমি একটা ক্লাস রাখবো। সেটা হচ্ছে আমার যে এই ব্যাচে কিন্তু একই প্রোগ্রাম কিন্তু অফলাইনের স্টুডেন্টদের জন্য করেছি, একই প্ল্যানে কিন্তু তোমাদের সাথে ওরাও হাঁটবে, তো তাদের জন্য এটা করা। তো ওদের খাতা দেখাই তোমাদেরটা দেখাই দিবে যে খাতা কি কি ভুল টুল করা যাবে না। আচ্ছা, এই হচ্ছে কোর্সের প্ল্যান। কোর্স প্ল্যান মনে হয় তোমরা বুঝতে পারছো না, স্বাভাবিক, এত ছোট লেখা বোঝা যাচ্ছে না। আমরা একদম এক্সাক্ট তোমাকে কোর্স প্ল্যানটাই দেখাই, তাহলে বুঝতে পারবা। দেখো, কোর্স প্ল্যান কোথায় পাবা বা সবকিছু কোথায় পাবা, আমাদের এই যে ধরো এই যে ওয়েবসাইটে, এই তো ওয়েবসাইটে গেলা, এই যে 26-27 ব্যাচ গেলা, ধরো বাংলা ফার্স্ট পেপারে গেলাম, এই যে প্রথমটা কোর্স ডিটেলস, কোর্স প্ল্যান। হ্যাঁ, কোর্স প্ল্যানে দেখো জিনিসটা আসলে কিভাবে করে হবে। এখানে বুঝবা রেকর্ড আর এই লাইভের পার্থক্যটা কি। যেমন ধরো উচ্চারণের কিছু রেকর্ড ক্লাস আমি আগে দিয়ে রাখবো, তোমরা এটা যার যার মতন করে ফ্লেক্সিবল ভাবে দেখতে পাবা। ঠিক আছে, এখানে লাইভ যেতে হবে না, এই জন্য কোনো কোশ্চেনও আসবে না, একেবারে আমি সুন্দর করে ডিটেলসে বুঝিয়ে দিব। যেমন উদাহরণ দেখো, উচ্চারণ বেসিক ক্লাস, অধ্বনির উচ্চারণ নিয়ম, এ ধ্বনি উচ্চারণ নিয়ম, মফলা জফলা, স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ উচ্চারণ নির্ণয়ের কৌশল। তার মানে আমার কি উচ্চারণের যা কিছু ক্লাস নেওয়া লাগে সেটা কিন্তু নেওয়া হয়ে গেল। আচ্ছা, আজান দিচ্ছে, একটু বিরতি দিব, বিরতির সুযোগে তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে দ্রুত করে ফেলো। আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের এই কোর্সটা ডিজাইন করতে, এই কোর্সটাকে নিয়ে আসতেই এতদিন প্রচুর ব্যস্ত ছিলাম। তোমাদের মনে হয় যে কি বলে একটা জিনিস খুবই সহজ, একটা কাজ করলে হলো না, এই অনেক ধ্যান দরবার, অনেক কিছু করতে হয়, অনেক কিছু বাদ দিতে হয়, অনেক কিছু রাখতে হয়, এভাবে করে করতে হয়। তবে আলহামদুলিল্লাহ এত চমৎকার করে একটা কোর্স ডিজাইন করা হয়েছে, এরপরে তোমার আর কিছু লাগবে না। এবং আমি এখানে পুরোপুরি গ্রান্টেড, সেটা হচ্ছে এই কোর্স চলাকালীন পরে, অর্থাৎ তুমি যেই সময় এর থেকে বেটার কোনো কোর্স পাবা তখন আমার এই কোর্স থেকে লিভ নিতে পারবা। ঠিক আছে, অর্থাৎ যে পেমেন্ট করছো অতটুক, বাকি টুক টাকা আমি ফেরত দিয়ে দিব। তুমি নিশ্চয়ই যদি এর থেকে ভালো কোর্স তুমি যদি পরবর্তীতে পাও, তাহলে তার এই কোর্সটাতে থাকার কোনো মানে হয় না, ঠিক না? অবশ্যই চলে যাবা। তো চলে যাওয়ার আগে যে পেমেন্টটা হবে সেই পেমেন্টটা নিয়ে যাওয়া। অর্থাৎ আমি এতটাই কনফিডেন্ট যে আসলেই এর থেকে ভালো কোর্সের ডিজাইন আসলে করা যায় না।
রেকর্ড, লাইভ, প্র্যাকটিস, এক্সাম, আবার হচ্ছে প্রতিটা টপিক ধরে ধরে রেকর্ড। যেমন তোমাদেরকে আমি বিভিন্ন প্ল্যাটফর্মে পড়িয়েছি, সেই ক্ষেত্রে দেখা যেত যে তারা আমাকে যে রোডম্যাপ দিত যে 40টা ক্লাস 30টা ক্লাস আমাকে তোমাদের তার মধ্যে শেষ করতে হইতো, কিন্তু এখানে আমার কোনো বার্ডেন্স নেই। এখানে হচ্ছে উচ্চারণকে ভালো করার জন্য যতগুলো টপিক লাগে আমি সবগুলো টপিক নিয়ে আসছি। তো সুতরাং রেকর্ড থাকবে, তুমি দেখো না দেখো, অনেকগুলো আছে ক্লাস আছে তোমার খুব বেশি লাগবে না। আমি সেই কোর্সের যে ওয়েবসাইট দেওয়া থাকে সেখানে স্টার চিহ্ন দেওয়া থাকবে, অর্থাৎ কোন কোর্সটা লাগবে কোন ক্লাসটা লাগবে না, কোন ক্লাসটা ভালো স্টুডেন্টের জন্য দরকার, কোনটা শুধু পরীক্ষার আগে রাতে দেখে নেওয়ার জন্য দরকার। তো এইভাবে কথা, যেমন ধরো বানানের কথাই ধরো, এই দেখো বানানের মধ্যে কটা ক্লাস রাখছি, প্রায় 1 2 3 4 5 6 7 8 9 10 11টা ক্লাস রেখেছি। তোমার এই 11টা ক্লাস কোনোদিন করা সম্ভব হয়তো হবে না, তো আমি সেটা ক্লাসের আগেই বলে দিব যে এইটা আর এইটা আবশ্যকভাবে করতেই হবে। এটা যাদের সময় আছে তারা করবা, এইটা একেবারে কাউরি করা দরকার। এখানে কোনো প্রশ্ন আসবে না, এখান থেকে কোনো প্রশ্ন আসবে না, এখান থেকে কোনো প্রশ্ন আসবে না, এখান থেকে কিছু প্রশ্ন আসবে, এখান থেকে অনেক অনেক প্রশ্ন আসবে। তাহলে কোত্থেকে আসবে কোত্থেকে আসবে না সেটা তোমাদের জানিয়ে দিব, জানালে তোমরা নিজেরাই বুঝতে পারবা। রেকর্ড ক্লাস কি মানবিজ্ঞানের ওয়েবসাইটে পাবো? হ্যাঁ হ্যাঁ, রেকর্ড ক্লাস মানবিজ্ঞানের ওয়েবসাইটেই পাবা, অর্থাৎ তোমাদের যেই ইয়াতে অ্যাক্সেস দেওয়া হয়েছে, যে ওয়েবসাইটে অ্যাক্সেস দেওয়া হয়েছে সেখানেই পাবা। এই যে এখানে, এই তো, অর্থাৎ যেখানে করতেছো। আচ্ছা একটা দেখাই, এই এই রেকর্ড ক্লাসগুলো এই জায়গাটাতেই পাবা। ধরো বাংলা গেলাম, এই উচ্চারণ, বানান, উপসর্গ প্রতিটা ফোল্ডারের মধ্যেই বিষয়গুলো সাজানোই থাকবে, ঠিক আছে, এখানেই পাবা। আর যে লাইভ ক্লাসটা এখন করতেছো, এই ক্লাসটাও লাইভ শেষ হয়ে যাওয়ার পরে ডাউনলোড করে কিছু বার্তা দিয়ে এডিট করে এইটা আবার সেই ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে, কারণ তোমার তো লাইভ অনেক সময় শেষ করো না, পরে আবার দেখো। আচ্ছা, আমাদের ঠিক আছে, তাহলে আমরা কোর্স প্ল্যানটা বুঝতে পারলাম। যেমন ধরো তুমি রেকর্ড কি করলা, এইগুলো রেকর্ড করলা, রেকর্ড করার পরে নিশ্চয়ই রেকর্ড ক্লাস দিয়ে কিন্তু তুমি সর্বোচ্চ ভালো করতে পারবা না, কারণ তোমার প্রশ্ন থাকবে। তারপরে রেকর্ড ক্লাস দেখলে মনে ভাবো জিনিসটা বুঝতে পারছি, যখন তোমার সামনে কাজ দেওয়া হবে তখন পারতেছো না, পরীক্ষায় গিয়ে তারপরে পারতেছো না। এই জন্য দরকার হচ্ছে লাইভ ক্লাস। লাইভ ক্লাস দেখো, এই উচ্চারণের উপরে কি থাকবে, 2টা লাইভ ক্লাস থাকবে, বানানের উপরে 4টা লাইভ ক্লাস থাকবে, অর্থাৎ যেটার জন্য যতগুলো দরকার ততগুলো লাইভ ক্লাস থাকবে। সমাজ টপিকটা অনেক কঠিন, এর জন্য লাইভ ক্লাস রাখা হয়েছে কয়টা, 3টা। বেসিক ক্লাস তো রাখা হয়েছেই, দেখো সমাজের বেসিক ক্লাস কয়টা, 11 ক্লাস, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, প্রতিটা টপিকের জন্য একটা রাখা হয়েছে। আবার লাইভ ক্লাসও কি রাখা হয়েছে, 3টা। তার মানে হচ্ছে লাইভ ক্লাসটা হচ্ছে একদম আসল ভাবে পারার জন্য, যে আমি স্যার রেকর্ড ক্লাস দেখেছি, কিছুটা বুঝেছি, কিন্তু আমাকে প্র্যাকটিস করিয়ে দেন, আমাকে 5-এ 5 নিশ্চিত করান, আমাকে ভোট কোশ্চেন দেন, দেখে আমি পারি কিনা, বা আমার ভুল হইলে সেখানে কেন ভুল হয়েছে, কি করলে ভুল হইতো না, মনে রাখতাম কিভাবে। এই লাইভের মধ্যে আমি তোমাদেরকে সেগুলো বলে দিব। যেমন আজকের কথাই ধরো, আজকে তোমাদের যে ক্লাসটা করাচ্ছি বাংলা ফার্স্ট পেপার, বাংলার নব্য লেখকদের প্রতি নিবেদন, এটা কিন্তু আমি বেসিক করাবো না, বেসিকটা কিন্তু রেকর্ডেড আছে একটা ওয়েবসাইটে। এখন তোমাদের শুধুমাত্র এই টপিক থেকে এই বাছাই করা যে কোয়েশ্চেনগুলো এমসিকিউ সিকিউ সমাধান করাবো। এই যে দেখো সারসংক্ষেপ, সারাংশ, এগুলো করাবো না, ঠিক আছে। আজকে আলোচনায় শুরু হবে একদম এখান থেকে প্রশ্ন দিয়ে, তুমি পারো আর না পারো, এখান থেকে আশা করি পারো, বছর শুরু থেকে পড়তেছো, এই প্র্যাকটিস করলে বুঝে যাবে। তারপর দেখো ফার্স্ট পেপারের কোর্স প্ল্যানটা দেখো, এভাবে করে প্রতিটার টপিকেরই প্রায় 60টার মতন কি থাকবে তোমার, সরি 61টার মতন রেকর্ড ক্লাস হবে, আর লাইভ ক্লাস 33টা। হ্যাঁ, এটা হলো সেকেন্ড পেপার। ফার্স্ট পেপারও দেখো, ফার্স্ট পেপারের প্রতিটা অধ্যায়ে 2টা করে ক্লাস। ধরো বাংলা নব্য লেখকদের প্রতি নিবেদন, এই টপিকের উপর রেকর্ড ক্লাস কয়টা, 2টা। একটা কি লাইন বাই লাইন বিস্তারিত ব্যাখ্যা, এবং সেই ব্যাখ্যার শেষে এই টপিকের অনুধাবনমূলক প্রশ্নগুলো, তারপরে সৃজনশীল প্রশ্নগুলো, অর্থাৎ এক ভিডিওর মধ্যে সবকিছু। এখন অনেক সময় এটা হয় যে স্যার পরীক্ষার আগে এত ডিটেলস আলোচনা করা, 1-2-1.5 ঘন্টার ক্লাস দেখা সম্ভব না, একটা শর্টকাটে কিছু করলে ভালো হয়। এই যে এখানে থাকবে
শর্টকাটে গুরুত্বপূর্ণ বেসিক সামারি। অর্থাৎ এই প্রতিটা টপিকেরই এরকম করে দুইটাই, একটা বিস্তারিত ক্লাস, একটা শর্ট ক্লাস, বিস্তারিত ক্লাস, শর্ট ক্লাস। যার প্রয়োজন বিস্তারিত, যারা 27 সালের কিংবা যাদের ওই টপিকে একেবারে জিরো নলেজ তারা বিস্তারিত দেখবা, যার ওই টপিকে টুকটাক নলেজ হয়ে গেছে, এখন পরীক্ষার জন্য প্রিপারেশনে শর্টকাট পড়া দরকার, তারা শর্টকাট পড়বা। বেসিকের সাথে লাইভ ক্লাসগুলো কি অ্যাড করে দেওয়া হবে ওয়েবসাইটে? বললাম বেসিকের সাথে কি লাইভ ক্লাসগুলো, হ্যাঁ এইটা রেকর্ডেরই ওয়েবসাইটে পাবা। আর লাইভটা আগে লাইভ করবা, লাইভ করার পরে সেই ভিডিওটা ডাউনলোড করে তারপরে রেকর্ড ক্লাসে অ্যাড দিয়ে দেওয়া হবে। কিন্তু দুইটা ক্লাসে কিন্তু ক্যাটাগরি দুই রকম, দুইটা ক্লাসের গুরুত্ব দুই রকম। এটা হচ্ছে জানার জন্য, বোঝার জন্য, আর এটা হচ্ছে পরীক্ষায় নাম্বার নিশ্চিত করার জন্য। ঠিক আছে, তাহলে আশা করি রেকর্ড আর লাইভের দুইটা পার্থক্যই আলোচনা করে দিলাম, বুঝিয়ে দিলাম। এখানেও দেখছো। আর আচ্ছা, ইয়াতে লাইভ ক্লাসে কি হবে সেটা বুঝাই। লাইভ ক্লাসের ধরন, রেকর্ড ক্লাসে তো বেসিক আলোচনা হবে, লাইন বাই ব্যাখ্যা হবে, তারপর হচ্ছে শর্টকাট হবে, এটা বুঝতে পারলাম রেকর্ডে। লাইভে কি হবে? লাইভে হবে শুধুমাত্র ডাউট সলভ, জ্ঞানমূলক এমসিকিউ সমাধান। তার মানে এই মুহূর্তে বাংলার নব্য লেখকদের প্রতি নিবেদনে আমি কোনো বেসিক আলোচনা করব না। আমি সরাসরি তোমাদের যদি এই টপিকের কোনো ডাউট থেকে থাকে সেটা বলবা, তারপর জ্ঞানমূলক থেকে এমসি থেকে সেটা বলবা। দ্বিতীয়, তাহলে আর আমাদের রুটিন দেখেছি কি শনি আর রবিবার দিন ক্লাস, তাই তো? তাহলে আজকে শনিবার শুরু হয়ে গেল এই যে ক্লাস, আগামীকাল রবিবার, আগামীকাল তাহলে কি হবে? আগামীকাল হবে এই যে ঋতু বর্ণন। আগামীকাল কোন ক্লাস হবে? ঋতু বর্ণন। তাহলে সেই ক্লাসটা সবাই থাকবা, নিজে থাকতেই আগে থাকতে রেকর্ড ক্লাস দেখে নিবা, দেখে তোমার নিজের মধ্যে ডাউট গুলো তৈরি করে রাখবা, বা তোমার বই পড়ার মধ্যে কোনো ডাউট থাকলে সেগুলো দাগিয়ে টাগিয়ে রাখবা, লাইভে এসে প্রশ্ন করবা আর জ্ঞানমূলক এমসিকিউ সমাধান করবা। চলো আমরা আমাদের একেবারে ক্লাসে চলে যাই। শুরু, বিসমিল্লাহির রহমানির রহিম। আর কথা নেই, আমরা একেবারে সরাসরি ক্লাসে চলে আসছি। 1833 খ্রিস্টাব্দে 26শে জুন। দেখা কি বোঝা যায়? বোঝা যায় তো বোধ হয়, নাকি আরো জুম করতে হবে? ও আরেকটা জিনিস দেখো, আমাদের যে নোটটা বা আমরা যে বইটা কি করতে আনতেছি বা বইটা বানাচ্ছি সেটা কেমন করে সাজানো। এই লেখক পরিচিতি গুলোই দেখো, ধরন, উৎস, ভাষারীতি, শিক্ষণফল সবকিছু এভাবে দেওয়া আছে। আচ্ছা, আমি একটা সামারি করে দিই। কতদিনের মধ্যে আমাদের বাংলা বই শেষ করা হবে? আচ্ছা, কতদিনের মধ্যে বাংলা তোমাদের দেখাই। এইটা হচ্ছে কি বলা যায়, 13 সপ্তাহের মধ্যে, 13টা সপ্তাহ। ওকে। আর বাংলা সেকেন্ড পেপার শেষ করা হবে এই কয় সপ্তাহ, এই কি বলে 6-7 সপ্তাহের মধ্যে। ঠিক আছে, সেকেন্ড পেপার শেষ করা হবে 7 সপ্তাহ, ফার্স্ট পেপার শেষ করা হবে 13 সপ্তাহ। অর্থাৎ প্রতি সপ্তাহে একটা করে টপিক শেষ হবে। ধরো তোমার 26টা গদ্য, যে 13 সপ্তাহ আমি কিভাবে বললাম, তোমার 26টা গদ্য, এক সপ্তাহে একটা গদ্য, একটা করে পদ্য শেষ হবে। এভাবে 13টা সপ্তাহ লাগবে। আচ্ছা, তাহলে এটা হালকা করে বলি। এটা লেখক হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তারপরে হচ্ছে এই লেখকের সাহিত্যকর্মগুলো, অনেক সাহিত্যকর্মের মধ্যে সবচেয়ে বিখ্যাত হচ্ছে দুর্গেশ নন্দিনী আর হচ্ছে কপালকুণ্ডলা। দুর্গেশ নন্দিনী হচ্ছে বাংলা সাহিত্যের সর্বপ্রথম উপন্যাস, আর কপালকুণ্ডলাও বাংলা সাহিত্যের প্রথম প্রেমের উপন্যাস বা রোমান্টিক উপন্যাস। এই গেল লেখকের মোটামুটি সম্পর্কে। এরপর হচ্ছে এইটার উৎস হচ্ছে, এটা প্রথম প্রকাশিত হয় প্রচার পত্রিকায়। কোন পত্রিকায়? প্রচার পত্রিকায়। এবং পরে এটা বিবিধ প্রবন্ধ নামক গ্রন্থ অন্তর্ভুক্ত হয়। বঙ্কিমের একটা বই আছে, বইয়ের নাম কি? বিবিধ প্রবন্ধ। এই যে প্রবন্ধ তোমরা যেটা পড়তেছো, বাংলার নব্য লেখকদের প্রতি নিবেদন, এটা কিন্তু এই বিভিন্ন প্রবন্ধ থেকেই নেওয়া হয়েছে। আচ্ছা, আর ক্লাসটা তোমরা একটু শেয়ার করে দাও। তোমাদের আরো যে বন্ধুগুলো রয়েছে যারা হচ্ছে এই আমার পুরাতন কোর্সের মধ্যে ছিল, আগে কোর্সে করেছে, তাদেরকে একটু জানাই দিও। তারপর হচ্ছে এটা প্রবন্ধ, হ্যাঁ এটা ভাষা হচ্ছে সাধুরীতি। কারণ যদিও এই বঙ্কিমের হাত ধরে না, বঙ্কিমের হাত ধরে না, প্রমোদচন্দ্রের হাত ধরে, যাক বঙ্কিমটা মূলত সাধুর আমলেই জন্ম, সুতরাং তাদের সমস্ত লেখাগুলো সাধু ভাষায় লেখা ছিল। সুতরাং এই লেখাটাও সাধু ভাষায়। এই লেখার বিষয়বস্তুটা কি? ওই লেখক হতে গেলে আসলে এই গদ্যটা দিয়ে সবাই লেখক হয়ে যাবা, এটা কিন্তু উদ্দেশ্য না। এই গদ্যতে লেখার উদ্দেশ্য হচ্ছে মোটামুটি আমরা সবাই জীবনে কোনো না কোনো কিছু লেখালেখি করি, আর কিছু না হইলেও বাথরুমের টয়লেটের মধ্যেও কি করি, M+N, N+O, তারপর হচ্ছে তুলি প্লাস
রাতুল হাবিজাবি আমরা কি লিখে দেখে আসি না? তো মোটামুটি আমরা সবাই লেখক, স্ট্যাটাস দেই, তারপর হচ্ছে কলেজ ওঠার পরে ক্রাশ এন্ড কনফিউশন লিখি, ঠিক না? অনেক কিছু আমরা লিখি, আমাদের লিখতে হয়। তো সেই লেখাটা যাতে ভালো হয়, সাহিত্য মান উন্নত হয়, এই বিষয়ে আর কি আলোচনা করা হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা একটা সংক্ষেপে বেসিক পেয়ে গেলাম। এখন দেখো লেখক এইটাকে 13টা পর্যায়ে আলোচনা করছে, 13টা টিপস দিছে। স্যার আমাদের পরীক্ষা তাই ক্লাসটি আচ্ছা ঠিক আছে, পরবর্তীতে ক্লাস করে নিও। আচ্ছা দেখো, বাংলার নব্য লেখকদের প্রতি নিবেদন, এখানে লেখক কি করেছে, আর আমারটা সাজানো হয়েছে এইভাবে, সাজানো হয়েছে হচ্ছে এই যে এই পাশ দিয়ে শব্দ দেওয়া, আর এই পাশে হচ্ছে মূল লেখাটা দেওয়া, আর মূল লেখার নিচে এক লাইনে ব্যাখ্যা দেওয়া। আমরা ব্যাখ্যাগুলো পড়ি। অর্থাৎ লেখক বলতেছে যশের জন্য লিখিবেন না, লেখায় মনোযোগ দিলে যশ নিজে আসবে। অর্থাৎ সুনাম হওয়ার জন্য, ভাইরাল হওয়ার জন্য লেখালেখি করার দরকার নেই, তুমি ভালো লেখো, ভাইরাল তুমি এমনিতেই হবা। এরপর বলছে টাকার জন্য লেখার মান কমে যেতে পারে, বিশেষ করে এই আমাদের সমাজে। বলছে আমাদের বাংলাদেশে অনেকে টাকার জন্য লেখে, টাকার জন্য লেখার দরকার নেই, কারণ টাকার জন্য লিখতে গেলে তোমার লেখার মান কমে যাবে। লেখার উদ্দেশ্য হওয়া উচিত দেশ ও মানবতার কল্যাণ আর সৌন্দর্য সৃষ্টি করা। অনেকে লেখালেখি করে যে কি করা, উদ্দেশ্য কি, টাকা কামানো কিংবা কাউকে আঘাত করা বা কাউকে চাপে রাখে, এরকম না। উদ্দেশ্য হতে হবে আমার চিন্তাটাকে ছড়িয়ে দেওয়ার জন্য। দ্বিতীয় হচ্ছে মিথ্যা, ধনবিরোধী, স্বার্থপর লেখনী পরিত্যাজ্য এবং অনৈতিক। অর্থাৎ যেগুলো মিথ্যা, তারপর হচ্ছে বাস্তবতা নেই, কোন সমাজের ক্ষতি হবে, এই ধরনের লেখা বর্জন করতে হবে। লেখা কিছুদিন রেখে সংশোধন করে লেখা আরো ভালো হয়। লেখক বলতেছে লেখা ফেলছো ছাপাই দিলা, এরকমটা করা যাবে না, বরং তোমার লেখাটা রেখে দাও। রাখলে দেখবা তোমার মধ্যে আরো জ্ঞান গরিমা বাড়বে। তুমি একসময় বুঝতে পারবে এখানে তো এটা করলে ভালো হতো, সেটা করলে ভালো হতো, কাটাকাটি সংশোধন করতে পারবা। তারপর হচ্ছে যে বিষয়ে জ্ঞান নেই সে বিষয়ে লেখা অনুচিত। ঠিক আছে, জ্ঞান জাহির করে দিলা, চ্যাট জিপিটি জিজ্ঞাসা করে লেখা ফেলাইলা, দরকার নাই। তুমি যে বিষয় জানো না সেই বিষয় না লেখাটাই ভালো। এরপর হচ্ছে জোর করে অলংকার বা রসিকতা আনতে গেলে কৃত্রিম হয়। অনেকে আছে লেখার মধ্যে সাহিত্যিক দেশে কঠিন কঠিন শব্দ ব্যবহার করে, আমি একটু কঠিন শব্দ ব্যবহার করে দিই, লেখক বলছে এটা করার দরকার নেই। হ্যাঁ, লেখক লেখা করবা অনর্গল সাবলীল ভাবে। তোমাদের সৃজনশীল লেখার ক্ষেত্রে এটা হয়, একেবারে সাহিত্যমান মারাইতে যাও করতে গিয়ে পরে যেটা হয় কি, সাবলীল যে লেখাটা সেটাই লেখায় আসে না, তারপরে 7টা সৃজনশীল দেওয়া হয় না। এরপর হইতেছে বলতেছে লেখার সর্বোচ্চ গুণ হলো সরলতা ও স্পষ্টতা। লেখার সবচেয়ে একটা গুণ কি, লেখাটাকে এত জটিল না করা, একদম সরলভাবে রাখা আর স্পষ্ট রাখা। অনুকরণ না করে নিজস্ব শৈলীতে লেখাই উত্তম। অর্থাৎ ওই হুমায়ুন আহমেদ কিভাবে লেখে, কাজী নজরুল কিভাবে লেখে, এটা করার দরকার নেই। তোমার যেভাবে লিখবা তোমারটাই তোমার একটা স্টাইল, ঠিক আছে, এই কাজটা ফলো করবা। যার প্রমাণ নেই সে কথা না লেখাই ভালো। অর্থাৎ তুমি এমন কিছু লেখলে আজগুবি সেটা না, বরং তুমি জানো যে আমি যেটা বলতেছি যেটা করতেছি এটা অস্তিত্ব আছে এবং অন্তত আমার কাছে প্রমাণ আছে। এরপরে হ্যাঁ, ওকে, তারপর লেখক বলছে এগুলো তাহলে মানলেই লেখার মান ভালো হবে। ওখানে যা বলা হয়েছে সেটাকেই আমরা আবার সুন্দর করে পয়েন্ট আউট করে দিছি। এরকম 13টা পয়েন্টই লেখক এই বিষয়ে আলোচনা করেছে। এখন আমরা সরাসরি এমসিকিউ সমাধানে চলে যাব। হ্যাঁ, 1837 খ্রিস্টাব্দে 26শে জুন কোন সাহিত্যিকের জন্ম হয়? এটা মোটামুটি মনে হয় সবাই পারবা, 1838। আচ্ছা, এই যে 26শে জুন, এটা জানার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, 26শে জুন, ওকে, শুধু আমাদের জানতে হবে সালটা। তাহলে 1838-এ কার জন্ম? বঙ্কিম। এখন লেখকদের সাল মনে থাকে না, কিভাবে মনে রাখবা? লেখকদের সাল মনে রাখার চেষ্টা করো না, তুমি মনে রাখার চেষ্টা করো এই লেখকটা কার থেকে বড় কার থেকে ছোট। 1838, তার মানে তিনি রবীন্দ্রনাথের অনেক বড়। আবার 1824-এ কার জন্ম? দেখো তো বলতে পারো কিনা? মাইকেল মধুসূদনের জন্ম, তার মানে তিনি মাইকেল মধুসূদন থেকে ছোট। এভাবেই বঙ্কিমচন্দ্রের কালে বাংলাকে কিভাবে লেখা হতো? এটা পারবা? বাংলাকে কিভাবে লেখা হতো বঙ্কিমচন্দ্রের আমলে? কিভাবে লেখা হতো? এই যে আমরা এখন বাংলা লিখি কিভাবে, এইভাবে, তাই না? হ্যাঁ, বাংলা কলেজ, কেউ যদি সরকারি বাংলা কলেজ স্টুডেন্ট থাকো তাহলে বুঝতে পারবা, বাংলা কলেজ স্টুডেন্ট লেখা হচ্ছে এইভাবে বাংলা। কিন্তু বাংলা লিখতে হবে এই মানে বঙ্কিমের আমলে বাংলা এইভাবে লিখতো। এই জন্যই কিন্তু তোমাদের বইয়ের মধ্যে এইভাবে করে লেখা বাংলা নব্য লেখকদের প্রতি নিবেদন। তোমরা প্রশ্ন উত্তর করছো না কেন? উত্তর দাও, এরকম 3-4 লিখে সঠিক উত্তরটা তাড়াতাড়ি জানাও। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের কোথায় জন্মগ্রহণ করেন? তিনি পশ্চিমবঙ্গের কোথায় জন্মগ্রহণ করেন? 24 পরগনা না মেদিনীপুর?
উত্তর করো। হ্যাঁ, 3-4 করছো, ঠিক হ্যাঁ, 3-4 কি সঠিক উত্তর? হ্যাঁ, ওকে। 24 পরগনাই সঠিক উত্তর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন শতকে অন্যতম শ্রেষ্ঠ বাঙালি? কোন শতকের? এটা 17 শতকের। না, এটা তো শতক ধরে 100 বছর পরে। হ্যাঁ, বুকটা কবে আসবে? আচ্ছা, এই ফার্স্ট পেপারের বইটা আসবে আশা করতেছি আগস্টে এসে পড়ছে, সেপ্টেম্বরের 1 তারিখ। সেপ্টেম্বর 1 তারিখ আমার ছেলের জন্মদিন। দেখি ওর এই জন্মদিন উপলক্ষে এটা পাবলিশ করা যায় কিনা। কতটুকু সম্ভব জানি না, অন্য সবকিছু বাদ দিয়ে তারপরে জন্য কাজ করতে হবে। আমাদের বইয়ের গদ্য পদ্যের যে কাজগুলো, সেই কাজগুলো মোটামুটি কাজ হয়ে গেছে 80 থেকে 90%। এখন চলতেছে প্রুফ দেখার কাজ। ঠিক আছে, প্রুফ দেখা, কভার বানানো, এগুলো কাজগুলো করে আমরা পাবলিশ করব। তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন শতকে অন্যতম শ্রেষ্ঠ বাঙালি? কোন শতকের? 19 শতকের নিশ্চয়ই। আর 100 বছর পিছিয়েই হবে, 19 শতকে। দেখো, তার জন্ম কিন্তু 1838। 19 শতক কেন বললো? তোমার মনে হয় শতকটা না 100 বছর পিছিয়ে কিন্তু বলে, আমাদের যেরকম বলে না এখন কি চলতেছে 19বিংশ শতাব্দী, এরকমই। পত্রিকায় কবিতা প্রকাশের মাধ্যমে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন সাহিত্য চর্চা শুরু হয়? কোন পত্রিকা প্রকাশের মাধ্যমে? অর্থাৎ বঙ্কিমচন্দ্র কি করতে, একটা পত্রিকা প্রকাশের মাধ্যমে। তোমাদের আমার যে বইটা নিছো নির্মিতির বই, সেই নির্মিত বইয়ের মধ্যে কোথায় জানি না, আমার কলেজ লাইফের বিভিন্ন পত্রিকা যেমন প্রথম আলো, কিশোর আলোর মধ্যে আমার যে লেখাগুলো আসছে সেগুলো আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে, তুমি যদি সেখানে ইন্সপায়ার হও যে আসলে লেখালেখি শুরু করতে হয় এই কলেজ লাইফে, তোমাদের এখন থেকে আসলে লেখা উচিত। তো যাই হোক, ওটা দিয়ে দিছি, তোমরা ওটা পড়ে নিও। কি লিখছিলাম? আচ্ছা, এটা হচ্ছে সংবাদ প্রভাকর। দেখো, আমরা এখন সংবাদ লিখি এইভাবে, তো তাদের আমার লিখতে সংবাদ। তো সংবাদ প্রভাকর এই পত্রিকার মাধ্যমে বঙ্কিম তার কবিতা প্রকাশিতের মাধ্যমে তার সাহিত্য চর্চা শুরু হয়। আসলেই মানুষ যখন একটা পত্রিকা লেখা আসে তখন তার সাহস বেড়ে যায়, তারপর থেকে তিনি অনেক লিখতে থাকেন। এরপরে কত খ্রিস্টাব্দে সংবাদ প্রভাকর পত্রিকা বঙ্কিমের প্রথম কবিতা প্রকাশিত হয়? কত খ্রিস্টাব্দে? এখন দেখো, একটু মাপার চেষ্টা করি কত খ্রিস্টাব্দে হইতে পারে। কত খ্রিস্টাব্দে কবিতা প্রকাশিত হয়? যদি তার জন্ম যদি 38-এ হয়, 50-এ তার বয়স হচ্ছে মাত্র 12। তাহলে 12 বছর বয়সে কি তার পক্ষে এরকম কবিতা প্রকাশ করা সম্ভব ছিল? 12 বছর বয়সে মনে হয় অনেকের হইতে পারে ছিল। তারপরে উত্তরটা হবে 1852।